সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে চলছে অভিযান। ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক। বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রাণ গেল একই পরিবারের 5 জন সহ 10 জনের। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, বাড়ছে উত্তাপ। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ প্রধান দুই মেয়র প্রার্থী। এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হচ্ছে লাল সবুজের আভায়। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। 5 তলা বিশিষ্ট ভবন দুটিতে কমপক্ষে 30টি পরিবারের সদস্য আটকে আছে বলে ধারণা পুলিশের। কিছুক্ষণ আগে সোয়াত ও পুলিশের যৌথ দল ভবনটিতে প্রবেশ করে। এভাবে একের পর এক গুলির শব্দ আসতে থাকে শিববাড়ি এলাকার আছিয়া ভিলা থেকে। এ সময় থেমে থেমে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়ি দুটির চারিদিকে অবস্থান নেয় তারা। শুক্রবার ভোরে আসিয়া ভিলা নামে বাড়িটির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় তারা। এ সময় আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, 3 মাস আগে কাউসার আহমেদ ও মর্জিনা নামে দম্পতি আসিয়া ভিলা নামে বাড়িটির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। কোনো প্রাণহানি না ঘটিয়ে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় তারা। ভিতরে জঙ্গিরা যে আছে এটা আমরা কনফার্ম মোটামুটি। এখন আমরা হেলার দিয়ে মাইক দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা এটা অভিযান চালাবো। এখানে আমরা 2টো বাড়ি ঘেরাও করে রেখেছি। অন্য বাসিন্দা যারা আছে আমরা সামনের বিল্ডিং এ যারা আছে তাদেরকে ইভাকুয়েট করেছি, চেষ্টা করছি। আর মূল বিল্ডিং এ যেখানে ওরা আছে ওখান থেকেও আমরা চেষ্টা করছি সরানো। এদিকে বাড়ি দুটিতে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমাদের কলিগ নজরুল ইসলাম উনি এখানে আটকা পড়ছে। এখানে বলা হয়েছে যে জঙ্গির কোনো আস্তানা বা কোনো কিছুর কারণে প্রশাসন আটকা রাখছে। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। 9টার সময় আমাকে ফোন দিয়েছে যে এরকম আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুলিশ, আমরা তো এখান থেকে বেরোতে পারছি না, তুই একটু টিভি চ্যানেল খুলে দেখ কি অবস্থা। শুয়েছি, তারপরে উঠে দেখি সব দিকে মার পুলিশ শব্দ, হ্যাঁ কানে আসতে একটা। গত 8 মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও 15 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর আজ সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার দাবি করল পুলিশ। সময় সংবাদ, সিলেট। পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, জঙ্গি নির্মূলে বিশেষভাবে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাই যেখানেই সন্ধান পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। সকালে খুলনা রেঞ্জ ডিআইজি ভবনের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মুফতি হান্নানের রায় দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তিনি। এ সময় জঙ্গিদের হান্টিং করছে, শিকার করছে, কোথায় কোথায় পাওয়া যায়। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করতেছে। যেখানেই ওদের আস্থাটা পাই ওখানেই আমরা তাদেরকে ঘেরাও করি। জনগণের সহায়তা নিয়ে আমরা এই কাজগুলি করতেছি। কাজে এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই। জঙ্গিদের জন্য দুঃসংবাদ, জঙ্গিরা কোথাও টিকে থাকতে পারতেছে না। মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করার সময় ব্যাপার, মনে হয় 8-10 দিনের মধ্যেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। জঙ্গি এলাকা বলে পরিচিত রাজশাহীতে গত 10 বছর ধরে জেএমবি সদস্যদের হালনাগাদ কোনো তালিকা নেই পুলিশের কাছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা জেএমবির তালিকায় তাদের ভরসা। পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলা ভাইয়ের অনেক সহযোগী গ্রেফতার হলেও বাগমারা এলাকার মুসা ও শরীফুলের মতো অনেকেই গোপনে সংগঠিত হয়ে তৎপরতা চালাচ্ছে। তবে পুলিশের দাবি, নজরদারি বাড়ানো ছাড়াও নব্য জেএমবির হালনাগাদ তালিকা করে গ্রেফতার অভিযান চলছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের 23শে এপ্রিল শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উঠে আসে ওই বিভাগের নিখোঁজ শিক্ষার্থী শরীফুল ইসলামের নাম।
রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যভিলা থেকে আত্মসমর্পণকারী নারী জেএমবি সদস্য তৃষাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারীরা নিহত হবার পর সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নেয় তার স্বামী মাইনুল ইসলাম ওরফে মুসা। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রধান সমন্বয়ক হিসেবে উঠে এসেছে মুসার নাম। নতুন পুরাতন তালিকা বলতে অরিজিনাল জিএমবি যারা তারা গ্রেপ্তার হচ্ছে না। এদের সভাপতি যারা অনেকেই গোপনভাবে যোগ দিয়ে আছে, তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। ইয়াং জেনারেশনকে ইনভলভ করার জন্য তারা সম্প্রতি এখনো চালায় যাচ্ছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ছেড়ে আত্মসমর্পণ না করলে শরীফুল ও মুসার পরিবারের সদস্যরাও তাদের শাস্তি দাবি করেছেন। সে যদি শাস্তির উপযোগ্য হলে তো তাকে শাস্তি দিতেই হবে। সরকারের কাছে আত্মসমর্পণ করেন সেটা ভালো, যদি না করে সরকার যে কোনো ব্যবস্থা তার উপর নিলে আমাদের কোনো ইয়ে নাই, সেতে বরঞ্চ আমরা তাতেই খুশি। জেলার পুলিশ সুপার জানান জেএমবি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কর্মকাণ্ডটা যাদেরকে আমরা মনে হচ্ছে যে রহস্যজনক তালিকাভুক্ত যারা আছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যারা নতুনভাবে যোগদান করছে কিংবা নতুনভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তারাও আমাদের নজরদারিতে আছে। এ অঞ্চলে গেল 6 মাসে র্যাব পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে প্রায় অর্ধশত জেএমবি সদস্য গ্রেপ্তার হয়েছে। 2004 সালের 1 এপ্রিল রাজশাহীর বাগমারায় আত্মপ্রকাশ ঘটে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী এই সংগঠনের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিএনপির পৃষ্ঠপোষকতার কারণেই দেশে জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বিএনপির নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যত সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যে একটা নিবিড় সম্পর্ক, তাদের নির্দেশে তাদের কারণেই যে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যারা জঙ্গিদের পৃষ্ঠপোষক, জঙ্গিদের যারা সৃষ্টি করেছেন, জঙ্গিদের যারা রক্ষা করেছেন, পৃষ্ঠপোষক করেছেন, তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গি দমন হবে, এর চেয়ে হাস্যকর প্রস্তাব আর কিছু হতে পারে না। ময়মনসিংহের ভালুকায় শেরপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ নিহত 10 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনাটি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হারুনুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সায়মা কুন্দ। বোন, দুলাভাই ও 3 ভাগ্নেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রুকসানা ও জ্যোৎস্না। মোবাইল ফোনে খবর পেয়ে প্রিয়জনদের এক নজরে দেখার জন্য ছুটে আসেন তারা। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সংস্কারের জন্য রাস্তা কেটে রাখায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপর থাকা বেশ কয়েকজন যাত্রী সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই 9 জন নিহত ও 3 জন আহত হন। বেপরোয়াভাবে ট্রাকটি উল্টো পথে যাওয়ায় এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে এলাকাবাসী। 2 জন লোক জীবিত বার করছিলাম এই বস্তার নিচে তুলে। এই 2 জনে বলছে যে আমরা শেরপুর যাবো, তারা গাড়ি পায় না দেখে গাড়ির ছাদে উঠাইছে। রং সাইডে ড্রাইভারটা আসছে, একটা গর্ত ছিল রাস্তার মধ্যে, একটা সংস্কার কাজ চলতেছে। যে অংশটি কাটা হয়েছিল এটা রোডে যে লেভেল থেকে আছে, লেভেল থেকে প্রায় 1.5 ফিট মতো ডাউনে আছে। তো এই জায়গাটিতে যেহেতু গাড়ি আগের থেকে সিগন্যাল দেওয়া ছিল না এবং কোনো প্লেট ছিল না, তো এই ভারী গাড়িটি এই জায়গার ভিতরে এসে প্রথমেই হোঁচট খায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতদেরকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণ করে এবং যারা নিচে চাপা পড়ার অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করেও আমি হস্তান্তর করার চেষ্টা করি। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছে তাদের পৌঁছানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব। নিহতদের মধ্যে একই পরিবারের 5 জনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, 2 জন ময়মনসিংহ সদর এবং 3 জনের বাড়ি শেরপুরের বিভিন্ন উপজেলায়। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহযোগী পলাতক রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময় আরো থাকছে।
নারায়ণগঞ্জের গোদনাইলে ওয়াসার পানির তীব্র সংকট, সামান্য মিললেও তা নোংরা ও দুর্গন্ধযুক্ত। অভিযোগ করলেও ভ্রুক্ষেপ নেই ওয়াসার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার, বাড়ছে উত্তাপ। শেষ মুহূর্তে এসে প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর 25 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সেখানে তিনি একটি উঠোন বৈঠকে অংশ নেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দেন তিনি। এর আগে সকাল 9টার দিকে নগরীর 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। শিগগিরই চট্টগ্রাম বন্দরে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে বন্দরের 6 নং গেট এলাকায় বন্দরের পণ্য খালাসে দুটি নতুন মেশিন ও দুটি অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ক্যাপিটাল ড্রেজিং করার উদ্দেশ্য নিয়ে আমরা একটি আন্তর্জাতিক টেন্ডার কল করেছিলাম। মালয়েশিয়ার একটি কোম্পানি পেয়েছিল, মাত্র 47% করেছিল। এই কাজটি ফেলে রেখে তারা চলে গেছে। এই অবস্থায় তাদের কাজ বাতিল করার পরে তারা মামলা দিয়েছে। সেই মামলায় আরবিট্রেশনের মামলা অনেকদিন আমাদেরকে ঝুলতে হয়েছে। আমরা সেটা প্রায় সম্পন্ন করে এনেছি। আমরা খুব শীঘ্রই সেই কাজটি, আমরা ড্রেজিং এর কাজটা শুরু করব। কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সহপাঠীর হাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল হাসান রিয়াদের সঙ্গে তার সহপাঠীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদকে লাঠি দিয়ে আঘাত করে তারা। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলের পথে নিয়ে যাওয়ার পথে রিয়াদ মারা যায়। এ ঘটনায় আজ সকালে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 2-3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের বাবা। পরে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। সাড়ে 3টার দিকে সংবাদ পাওয়ার পরে আমরা রাত্রে অভিযান চালাই এবং অভিযান চালিয়ে এই মামলার যারা মূল আসামি যারা ছিল তাদেরকে আমরা গ্রেফতার করেছি। মোটামুটি 5 জনকে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের এক প্রশিক্ষক আহত হয়েছেন। দুপুরে নগরীর পিটিআই মসজিদ এলাকায় তার উপর এ হামলা হয়। পুলিশ জানায়, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন খুলনা পিটিআই এর প্রশিক্ষক মাহবুব মোস্তফা। এ সময় মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত যুবক তার পথ রোধ করে অতর্কিত গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। তবে কি কারণে মাহবুবকে গুলি করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। নাটোরে বিশেষ অভিযান চালিয়ে 69 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আলাদা অভিযানে আন্তজেলা ডাকাত দলের আরো 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নাটোরের 7টি উপজেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালায় পুলিশ। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে সকালে বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2টি শাটার গান, একটি চাইনিজ কোরাল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বাংলার সময় আরো থাকছে। পাবনায় দুর্বৃত্তের হাতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খুন, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড, জানিয়েছে পুলিশ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হচ্ছে লাল সবুজের আভায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়ক, মহাসড়ক সাজানো সহ যানজট পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে ট্রাফিক পুলিশও। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সাভার প্রতিনিধি মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য 26শে মার্চ সর্বস্তরের মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
তাই জোরে সোরে চলছে প্রস্তুতি। ঝরে পড়া গাছের পাতা ঝাড়ু দিয়ে আর হেরিংবন্ডের ইটগুলো ঘষে মেজে পানি ছিটিয়ে ধুয়ে ফেলতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। এরপর ইটগুলোতে সাদা ও লাল রঙের আঁচড়ে সাজানো হচ্ছে। ইতিমধ্যে বাগানের মালিরা বাগানের সবুজ গাছগুলোর ডালপালা ছেটে সৌন্দর্য বর্ধন করেছেন। সৌধের পাদদেশে নীল আভায় প্রস্তুত করা হয়েছে চৌবাচ্চাটিও। 26 মাস উপলক্ষে আমরা স্মৃতিসৌধে সুন্দর করতেছি। 26 মাসের জন্য আমরা তো সব সময় সবকিছু পরিষ্কার করে রাখি। আমরা এখানে রঙের কাজ করতেছি, আমরা রং দিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধকে সৌন্দর্য করতেছি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে সাজানোর কাজ, ধোয়া মোছার কাজ, রং তুলির কাজ এবং সিসি ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন করেছি। মহান স্বাধীনতা দিবসে সৌধ চত্বরে সর্বস্তরের মানুষের আগমন উপলক্ষে সাভারের সড়ক মহাসড়কগুলো সেজেছে নবরূপে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমিন বাজার থেকে ধামরাই পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কোনো যানজট না হয়, পাবলিকের জন্য কোনো কষ্ট না হয়। স্মৃতিসৌধ চত্বর সহ সাভারের আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে গতবারের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা এবার দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। গতবারের চেয়ে আমাদের ডিপ্লয়মেন্ট বেশি থাকবে। আর ইতিমধ্যে আমরা যে কাজটি করি, আমরা প্রতিদিন রাত্রে আমরা চেকপোস্ট করছি ঢাকা জেলার বিভিন্ন স্থানে, সেখানে আমাদের অফিসাররা রাউন্ড দ্য ক্লক মনিটর করছে বিষয়টি। এবারই প্রথম মহান স্বাধীনতা দিবসে 1973 সালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের দুর্লভ একটি ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ। সেই সাথে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে বাহিনীটি। সময় সংবাদ, সাভার। ব্যবসা নিয়ে বিরোধের জেরে পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ঈশ্বরদীর পাকশিতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী পাকশি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। পুলিশ জানায়, পাকশির রূপপুর এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহজাহান আলীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী গোলাম নবীর বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে করইতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। বাধা দিতে গেলে তার দুই সহযোগীও জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় শাহজাহান আলীর মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের দুটি বাড়ি ও ডিশ লাইনের একটি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাগেরহাটে আগুনে পুড়ে গেছে 6টি ব্যবসা প্রতিষ্ঠান। ভোরে মোরেলগঞ্জ উপজেলায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, উপজেলার সদর বাজারের চালপট্টিতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একটি গুদাম সহ 6টি ব্যবসা প্রতিষ্ঠান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গোপালগঞ্জে একটি বাজারে আগুন লেগে 13টি দোকান পুড়ে গেছে। গত রাতে এই আগুনটি লাগে। ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার বৌলতলি বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় গত 2 মাস ধরে ওয়াসার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময়ই মিলছে না পানি। মাঝে মাঝে সামান্য পানি এলেও তা ময়লা ও দুর্গন্ধযুক্ত। আর এসব নোংরা পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিষয়টি বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার গোদনাইল ইউনিয়নটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের চৌধুরীবাড়ি, এনায়েতনগর, শান্তিনগর, সৈয়দপাড়া, আইলপাড়া, ভুইয়াপাড়া ও তাঁতখানা সহ বেশ কয়েকটি এলাকায় চলছে পানির হাহাকার। এলাকাবাসীর অভিযোগ, গত জানুয়ারির মাঝামাঝি থেকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে ওয়াসা। আর এসব পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। আগে আসতে একটু একটু, এখন একেবারেই আসে না। আমরা অনেক দূরে দূরে যাই পানি আনতে। রাতে 2-3 বাজে পানি লইতে যাই একটু পানি লই বড় বড় কেচ্ছায় পোকায় চুলকানি, ডায়রিয়া, পাতলা ভাড়া অনেক কিছু হয়ে গেছে বাচ্চাদের।
আর আমরা এই পানি বাইরে আমরা তো বিল মাসে মাসে আমরা ঠিকই দিতেছি, তো পানিটা ভালো পানি আসে না কেন? স্থানীয়রা জানান গত 2 সপ্তাহ ধরে ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছেন নগরবাসী। 15 দিন যাবৎ আজকে একেবারেই পানি নেই, দুর্গন্ধ ময়লা পানিটা সহকারে নেই। কাউন্সিলরের কাছে বলছি, মানববন্ধন করছি, কিন্তু এর কোনো সুরা হইতেছে না। আমরা পানি চাই, আমাদের আর অন্য কোনো দাবি নাই। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি সমস্যার কথা বারবার জানালেও এ ব্যাপারে নির্বিকার ওয়াসা কর্তৃপক্ষ। গণমাধ্যমের সামনেও কোনো কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জ ওয়াসার নির্বাহী প্রকৌশলী। এই ওয়াসার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলছে যে এই পাম্পটা নাকি অকার্য, তারা পরিত্যক্ত ঘোষণা করছে। যদি পরিত্যক্ত হয়ে থাকে তাহলে এখান থেকে পানি কিভাবে এখন উঠতেছে? সিদ্ধিরগঞ্জের এই এলাকাটি নারায়ণগঞ্জ ওয়াসার আওতাভুক্ত হয় 1990 সালে। গত জানুয়ারির মাঝামাঝি থেকে ওয়াসার পানি সরবরাহে সমস্যা দেখা দেয় মানবেতর জীবনযাপন করছেন এখানকার প্রায় 80,000 বাসিন্দা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সাম্প্রতিক সময়ে শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পটিয়ায় ক্লাসরুমে ঢুকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিসফা সুলতানার উপর হামলার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এছাড়া গত 19 মার্চ সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সরকারি বেসরকারি চাকরিতে বধির প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণ সহ 14 দফা দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে মুখ, বধির ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। সকালে শহরের লেকের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রায় অর্ধশত প্রতিবন্ধী অংশ নেন। এ সময় সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে প্রতিবন্ধীদের কাজে ঘুষ বর্জন ও সরকারি ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করার দাবি সহ মোট 14 দফা দাবি তুলে ধরেন। নানা আয়োজনে উদযাপিত হল রাজশাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রফিকুল আলম বেগ। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে গিয়ে শেষ হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত পুনর্মিলনীতে 1975 থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মাদারীপুরের প্রধান বিনোদন কেন্দ্র শকুনি লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। বিকেল হলেই মিলন মেলায় পরিণত হয় লেক। পৌর মেয়র জানালেন, উদ্বোধনের পর পর্যটন শহর হিসেবে জেলাকে পরিচিত করে তুলবে শকুনি লেক। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ শকুনি লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয় 1854 সালে। এরপর দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকে লেকটি। তবে বিনোদন পিপাসুদের কথা মাথায় রেখে মাদারীপুর পৌরসভা 2013 সালে 22 কোটি টাকা ব্যয়ে এর সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নতুন রূপে সাজানো লেকটি দেখতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ কেউ বন্ধুদের সাথে সেলফি তুলছেন, আবার কেউ বা আড্ডা দিয়ে অবসর সময় কাটাচ্ছেন। মাদারীপুরে এমন কোনো বিনোদনের জায়গা নাই, খুব সুন্দর আর কি একটা জায়গা। এই পার্ক ডেভেলপ করার কারণে আমাদের এখানে রিক্রিয়েশন করার একটা জায়গা হয়েছে। বিকালে বেশ সুন্দর একটা পরিবেশ, যেখানে ফ্যামিলি সহ আসলে খুব ভালোই লাগে। আব্বুর সাথে আসতে, আম্মুর সাথে আসতে আমার খুব ভালো লাগছে। সাংস্কৃতিক কর্মীদের আশা, ঐতিহ্যবাহী শকুনি লেক নতুন রূপ পাওয়ায় জেলার পরিচিতিতে নতুন মাত্রা যোগ হবে। শিল্প সংস্কৃতি মনা লোকজন এখানে এসে এটাকে বিভিন্ন রাষ্ট্রীয় কাজ হতে পারে, রাষ্ট্রীয় অনুষ্ঠান হতে পারে, বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা এখানে পালন করছি। পৌর মেয়র জানালেন, শুধু মাদারীপুরবাসীর চিত্ত বিনোদনের জন্য নয়, জেলাকে পর্যটন শহর হিসেবে পরিচিত করতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেয়া হবে লেকটি। আমরা মনে করি এটি শুধুমাত্র লেক নয়, এটিকে ঘিরে মাদারীপুর মানুষের সৌন্দর্য প্রিয়তা, মাদারীপুর মানুষের আধুনিকতা এবং মাদারীপুর মানুষকে পর্যটন আকৃষ্ট করার জন্য উন্নয়নমূলক কাজ আমরা এটা করেছি। বঙ্গবন্ধু মোরাল, শহীদ কানন, শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার মঞ্চ, শান্তি ঘাটলা, পানাহার সহ মাদারীপুর ঘড়ি নামে একটি টাওয়ার রয়েছে শকুনি লেক প্রকল্পে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে চলছে অভিযান। ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে সিমেন্ট বোঝাই ট্রাক। বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোয় প্রাণ গেল একই পরিবারের 5 জন সহ 10 জনের। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, বাড়ছে উত্তাপ। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ প্রধান 2 মেয়র প্রার্থী। এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হচ্ছে লাল সবুজের আভায়। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।